বাংলাদেশে কি ফর্মে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই বিষয়গুলো মানুষ ভুলে যেতে বসেছে। ফেসবুকে প্রতিনিয়ত দেখবেন যখনই আমি কোনো বক্তৃতা দেই যে এরকম একটা ভয়ঙ্কর আয়নাঘর ছিল, বলে যে আমি কিন্তু সেই সাইবার বুলিং এর শিকার হই, যে আমি সব চ্যানেলে মিথ্যা বানাই কথা বলি। এখন এই যে গুম কমিশনের রিপোর্ট এবং তাদের প্রতিদিন ভিকটিমদের সাথে যে ইন্টারভিউ, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত যে রিপোর্ট, এইটার ভিত্তিতে কি রিপোর্ট হতে পারে না যে কি ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। বিচার চলমান থাকা অবস্থায় যে সমস্ত বিষয় রিপোর্ট হয়েছে, যেগুলো রিপোর্ট এখনো হয়নি, যেগুলো তদন্তাধীনও নাই, হঠাৎ করে মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন লোকজন ফোন করে আসেন যে গোপনে আপনার সাথে একটু দেখা করতে চাই। তা আমি জানি যে অনেকে এরকম কথা বলতে আসবেন, অনেকে এসছেন দেখা করে। তো যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি দেখা গেল তার বাইরেও উনি যখন একটা নিরাপত্তা সংস্থায় বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেছেন স্যার আমি এই জিনিস দেখেছি, কিভাবে আমাকে নিয়ে গিয়ে 3 জন যুবককে তুলে নিয়ে আমাকে বলা হলো পদ্মা নদীর এখানে মাওয়া ঘাটে যখন থাকবে তুমি তাকে স্পিড বোট সাপোর্ট দিবে। স্পিড বোট সাপোর্ট দিতে গেলাম, নিয়ে গেল আমাকে সহ 3 জন 21-22 বছরের ছেলেকে নিয়ে গেল চাঁদপুরের মোহনায় গিয়ে প্রথম একজন ভিকটিমকে চোখ খুলে বললো যে তুমি একে গুলি করো। সে অফিসার বললো আমি গুলি করতে পারবো না। এর ছেলেটার দোষ কি? বললো আমি তোমাকে বলছি এটা কি যথেষ্ট না? বলছে না এটা যথেষ্ট নয়, আমি এই ছেলের অপরাধ না জেনে তাকে আমি গুলি করে হত্যা করতে পারবো না। তখন সে প্রচন্ড গালাগালি করে তাকে মাথায় গুলি করে দিল এবং তারপরে লাথি মেরে, তখনও পেট কাটা শুরু হয়নি, মাঝে মধ্যে অত পেট কাটা করতো কিনা জানি না, একটা ইটের বস্তা বেঁধে আবার তাকে ফেলে দিল। দ্বিতীয় ছেলেটিকে মারার সময় উনি বলছেন যে তখন আর পিস্তল ব্যবহার না করে ওকে কাছে টেনে নিয়ে একটা ইঞ্জেকশন বের করলো পকেট থেকে বা ব্যাগ থেকে, ইঞ্জেকশনটা দিল। ছেলেটা তখন এরকম গো গো করতে 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 কাঁপতে কাঁপতে সে মারা গেল, ওকেও ইট বেঁধে ফেলে দিল। তৃতীয়টাকেও ইঞ্জেকশন না দিয়ে আবার গুলি করলো। এই যে ইঞ্জেকশন দেওয়া মারার যে কয়েকটা পদ্ধতি ছিল, এগুলো গুম কমিশন তাদের রিপোর্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। একজন ব্যক্তি ছিলেন, আমি কি নাম উল্লেখ করছি না, সুতরাং এগুলো বিচারের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, রিপোর্টের মধ্যে এগুলো আছে। যে ধরে নিয়ে প্রথম যে সাদা পোশাকে আসতো, এসে প্রথমে পিছন থেকে তাকে তো অনেকগুলো ধাপ ছিল। প্রথম ধাপ ছিল মনিটরিং, টেলিফোনে মনিটর করতো, তার সোশ্যাল মিডিয়া মনিটর করতো, তার অবস্থান নির্ণয় করা হতো। তারপরে পিক আপ করার পরেই প্রথমে যখন পিক আপ করে গাড়িতে তোলা হতো, গাড়িতে কিছু যন্ত্রপাতি থাকতো। একটা ছিল হ্যামার, 10 কেজি ওজনের হাতুড়ি থাকতো। কিছু কিছু ভিকটিমকে যদি মনে হতো যে এটার বেশি আর বিচার বিচার দরকার নেই, ওকে মাথায় পাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো, পরবর্তী সময় কোথাও লাশ ডিসপোজাল। দ্বিতীয় ব্যবস্থা ছিল গাড়িতে তুলে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতো, অজ্ঞান করার পরে জায়গা মতো নিয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে পরে জিজ্ঞাসাবাদ, টর্চার এগুলো করতো। কোনো কোনো ক্ষেত্রে গাড়িতে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতো। তৃতীয় আরেকটা ছিল বলস মেশিন, যে একটা ইলেকট্রোকিউট করার একটা যন্ত্র, ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, যে জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো, অসহ যন্ত্রণা হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। এই যে হরিবল স্টোরিজ শত শত, গুম কমিশন সেভারাল থাউজেন্ডস অ্যাপ্লিকেশন তারা ডিল করেছে, আমরা সেভারাল হান্ড্রেডস ডিল করেছি, করছি এখন।